হ্যালো ভিউয়ার্স, ফোরটানের পরবর্তী ক্লাসে স্বাগতম। আমরা আজকে করব বিবিধ কিছু প্রশ্নের সমাধান। দেখেন, আমরা একটি প্রোগ্রাম নিয়েছি, বলা আছে যে একজন বিক্রেতার মোট সেলসের উপর কমিশন নিম্নরূপ। মানে একজন বিক্রেতা সে সেল করে, তার সেলের উপর কমিশন পায়, সে কমিশনটা নিম্নের তিনটা উপায়ে সে কমিশন পায়। দেখেন, এক নম্বর বলা আছে যে যদি সেলস 500 টাকার থেকে কম হয় তবে কোনো কমিশন নেই। তারপরে বলা আছে যে যদি সেলস 500 থেকে বেশি বা সমান হয় এবং 1500 থেকে কম হয়, মানে 500 থেকে শুরু করে 1500-র কম সেল হইলে, 1500 না কিন্তু 1500 থেকে কম সেল হইলে তবে সে কমিশন পাবে 15%। এই 15% সেল কার উপর পাবে? সেলের উপর পাবে। ওকে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন বলা আছে, দেখেন যে যদি সেলস 1500 থেকে বেশি বা সমান হয়, মানে 1500 থেকে সে সেল করা শুরু করে, ঠিক আছে, তবে কমিশন হবে এই 1500-র ঊর্ধ্বে যে টাকা সে সেল করবে তার 20% এবং তার সাথে 100 টাকা যোগ হবে। মানে 1500 টাকার বেশি যে টাকা সেল করবে সেই টাকার উপর 20% কমিশন প্লাস তার সাথে 100 টাকা যোগ হবে। ওকে। আচ্ছা, এবার বলা আছে যে একটি ফোরটার্ন প্রোগ্রাম নির্ণয় করো যা সেল পড়বে এবং বিক্রেতার কমিশন নির্ণয় করবে আর প্রিন্ট করবে। তাহলে আমাদের একটা জিনিস বলেই দেওয়া আছে, কি পড়ে নিতে বলেছে? সেলস পড়ে নিতে বলা হয়েছে, তাই না? তাহলে আসেন আমরা সলিউশন শুরু করি। দেখেন, প্রথম কথা যে সেলস পড়ে নেবে, তাহলে রিড করাবো, আর এডি রিড অ্যাস্টারিক কমা সেলস, SALES সেলস। এই সেলস সে যে টাকা সেল করবে সেটা পড়ে নিতে হবে, আমাদের লিখতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখেন সেলস নামে যে চলক তৈরি করলাম, সেলস কি চলক? রিয়েল। আর এখানে যে কমিশন নির্ণয় করতে বলা আছে সেই কমিশনও আমরা রিয়েল চলক লিখবো। ওকে। তাহলে প্রথম কথা সেলটা পড়ে নিতে হবে, যে সে কত টাকা সেল করে সেই টাকাটা আমাদের এন্টার দিতে হবে। আচ্ছা, তাহলে রিড অ্যাস্টারিক কমা সেলস। এইবার 1 নাম্বার শর্তে কি বলা আছে এটা একটু দেখেন, যে সেলস যদি 500 থেকে কম হয় তবে কমিশন তার নেই। তাহলে আমরা লিখি যে ইফ, যদি এই সেলস লেস দেন, শুধু লেস দেন আছে না, এখানে শুধু লেস দেন আছে, যে সেল লেস দেন কত? 500 টাকা। তাহলে এই 500 দশমিক মুডে লিখতে হবে। ওকে, 500 দশমিক মুডে লিখতে হবে, কারণ কি সেল বাস্তব চলক, তাহলে 500 বাস্তব মুডে লিখতে হবে। এখন 500 থেকে যদি সেল কম হয় তাহলে তার কমিশন কত? নেই, কমিশন নেই। তাহলে কমিশন নামে আমরা একটা চলক তৈরি করি, সেটা COM দিয়ে। কমিশন লিখলে 6 এর বেশি ক্যারেক্টার হয়ে যায়, তাই শুধু কমিশন COM দিয়ে লিখলাম। হ্যাঁ, কমিশন কত হবে? কমিশন 0 হবে, 0 দশমিক মুডে লিখতে হবে, কারণ কমিশন বাস্তব চলক সি। আচ্ছা, তাহলে 1 নাম্বার শর্ত ফিল করলো। এবার যদি 2 নাম্বার আসে, ইফ, এবার হচ্ছে যে সেল যদি 500 থেকে বেশি বা সমান হয়, তাহলে দেখেন SALE সেলস গ্রেটার দেন অর ইকুয়াল আছে, তাহলে কি লিখতে হবে? GE, দুই পাশে দুটো পিরিয়ড দিতে হয়। গ্রেটার দেন অর ইকুয়াল কত? 500। 500 থেকে বেশি যদি হয় সেল, কিন্তু 1500 থেকে কি হতে হবে? কম হতে হবে। তাহলে এন্ড আছে যে এইটা এবং 1500 থেকে কম হতে হবে, ঠিক আছে? তাহলে এই দুটোর কম্বিনেশন করতে হবে আমাদের কি দিয়ে? এন্ড। এবং এন্ড লেখার ক্ষেত্রেও দুটো পিরিয়ড দিতে হয়, এন্ড এবং কত হবে এই সেল, এবং সেল কত থেকে কম হবে? SALES সেলস লেস দেন কত? 1500, ঠিক আছে? সেলস লেস দেন 1500। এখন দেখেন এইখানের এই যে ব্র্যাকেট স্টার্ট করেছিলাম, এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ করতে হবে। তাহলে শর্তটা কি আছে দেখে, যে 500 থেকে সেল বেশি বা সমান এবং 1500 থেকে কম যদি হয়, তাহলে তার কমিশন হবে কত? 15%। তাহলে এখানে কমিশন হবে কার 15%? বলেন তো, সেলের 15%। তাহলে সেলের 15%, তার মানে কেমন হবে দেখেন, একটু এখানে দেখাই, যে সেলের 15%। আমরা জানি সেলের 15% মানে কেমন লিখবো? সেল ইন্টু এই 15-রে 100 দিয়ে ভাগ করব, 15 ভাগ 100। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি? যে SALE সেলস ইন্টু
2টার আগে দশমিক হবে, তার মানে 0.15। ওকে, তাহলে এখানে কমিশন কত হবে? সেলস ইনটু আমরা অ্যাস্টারিক দিই, কত লিখবো? 0.15, এইটা হবে কমিশন তার। ওকে, আচ্ছা পরেরটি দেখেন, পরেরটিতে বলা হয়েছে যদি সেল 1500 থেকে সমান বা বড় বেশি হয়, তাই না? এবং বলা হয়েছে কি, তবে কমিশন হবে 100 যোগ এই 1500-র ঊর্ধ্বে যে টাকা সেল করতেছে সেটা। এখন 1500-র ঊর্ধ্বে সেল করতেছে কেমন হবে? মনে করেন কন্ডিশনটা কি দিয়ে আছে, যে 1500 থেকে বেশি বা তার সমান যদি সেল করে, মানে 1500 থেকে বেশি যদি সেল করে, মনে করেন সে 2000 টাকা সেল করলো, তাহলে তার কমিশনের কথাটা একটু বলা আছে কি দেখেন, তার কমিশন হবে 100 যোগ, তার কমিশন হবে 100 যোগ 1500-র ঊর্ধ্বে সেলের 20%। তাহলে 1500-র ঊর্ধ্বে সে কত টাকা সেল করেছে এখানে বলেন তো? 1500-র ঊর্ধ্বে কত টাকা সেল করেছে? 500। এটা কিভাবে বের করব? এই 1500 বিয়োগ করতে হবে। এর কত পার্সেন্ট বলেছে বলেন তো? 20%। ওকে, তাহলে 100-র সাথে এই পার্সেন্টটা আমাদের গুণ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এইটা লিখবো আমরা এবার, যে ইফ SALES সেলস, এবার বলেছে সেলস গ্রেটার দ্যান অর ইকুয়াল, কত হবে? ইফ সেলস গ্রেটার দ্যান অর ইকুয়াল 1500, তাই তো? 1500, তাই না? যে 1500 থেকে যদি সেল বেশি হয় তাহলে তার কমিশন হবে কত? যে এই 100 টাকা যোগ হবে। ওকে, তাহলে 100 দশমিক মধ্যে লিখতে হবে 100 প্লাস, এবার হবে যে এই যে এইটা কি করেছে, সে সেল করেছে 1500 থেকে বেশি সেল করেছে, তাহলে এখানে সেল মাইনাস 1500 করতে হবে। তাহলে SALES সেলস মাইনাস কত হবে? 1500, তাই না? দশমিক মধ্যে লিখতে হবে সব। এর সঙ্গে গুণ হবে কত? অ্যাস্টারিক 20%, 20% মানে 0.20। আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা এইবার আমাদের কমিশন সব হিসাব শেষ। এবার বলা হয়েছে যে এর কমিশন নির্ণয় করবে আর প্রিন্ট করবে। তাহলে আমরা প্রিন্ট করব কি? কমিশনকে। ওকে, তাহলে এবার লিখি আমরা PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা, প্রিন্ট অ্যাস্টারিক কমা, তাহলে তার কমিশন লিখি COMMISSION, কমিশন ইকুয়াল টু, কোনটাকে কমিশন করব, কোনটাকে প্রিন্ট করব আমরা? কমিশন যা হবে, তাই না? এখন মনে করেন সে যদি 2000 টাকা সেল করে, তাহলে আমরা এইখানে সেলের জায়গায় রিড করাবো কত? 2000 রিড করাইলে সে কোনটাকে সিদ্ধ করতেছে? 3 নম্বর শর্ত, যে 1500 থেকে বেশি সেল করেছে, তাহলে এই 3 নম্বর শর্তে তার যে কমিশন হবে সেইটাকে এখানে প্রিন্ট করবে। আশা করি বুঝতে পারছেন। এইবার আমরা কি লিখবো? স্টপ এন্ড। খুবই সোজা, তাই না? ঠিক এই টাইপেরই আরেকটি প্রোগ্রাম আছে, আপনারা ওইটা এই অনুযায়ী করবেন। ডিয়ার স্টুডেন্ট, দেখেন এটাও আমি সেভ করে রেখেছিলাম, ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামটি ছিল কি, একজন বিক্রেতা সেলসের উপর নির্ভর করে তার কমিশন ছিল। কমিশনটা কেমন, আমি বোর্ডে যা করেছি হুবহু এখানেও তাই টাইপ করেছি। এবার এটাকে Ctrl+S দিয়ে সেভ করেছি। এবার আমি হচ্ছে রান করাই। ওকে, এখন কমপ্লিট এসেছে, রান করেছে। এখানে আমাদের রিড অ্যাস্টারিক কমা সেলস, মানে সেলস নিতে বলেছে। সেলস আমি যদি 500 নিই, ওকে, সেলস যদি 500 নিয়ে এন্টার দিই, তাহলে কমিশন হবে কত? সে 500 টাকা বিক্রি করলে কমিশন আসবে কত? তার 75 টাকা। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, দেখেন আরেকটি প্রোগ্রাম নিয়েছি, প্রোগ্রাম 2। বলা আছে যে মনে করো একটি সঞ্চয় হিসাবে 1999 সালে 2 লক্ষ টাকা জমা দেওয়া হয় এবং আরো মনে করো ব্যাংক বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ দেয়। কি সুদ বলা আছে? যে প্রতি বছরে চক্রবৃদ্ধি সুদ দেয়। একটি ফলটন প্রোগ্রাম লিখো যা 2012 সাল পর্যন্ত প্রতি বছরে টাকার পরিমাণ হিসাব করবে। চক্রবৃদ্ধি সুদ প্রতি বছর যেটা হয় সেটা পরবর্তী বছর নতুন শুরুতে ওইটা আসল হয়ে যায়, ওইটার উপর আবার সুদ হিসাব করে। পরের বছর ওই টোটাল যে সুদ আর হচ্ছে আসল যেটা হবে টোটাল তার উপর আবার সুদ হয়, মানে সুদের সুদ, তাই তো? এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কিন্তু বলা আছে কি,
যে একটি ফুল টাইম প্রোগ্রাম লিখো যা 2012 সাল পর্যন্ত প্রতি বছরের টাকার পরিমাণ, যে এই বছরের টাকা এই বছরে দেখাবে, পরের বছরের টাকা পরের বছরে দেখাবে। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্ট এখানে দুইটা জিনিস বলা হয়েছে, যে এখানে দেখাবে বছর, যেটা আমরা ইংরেজিতে ইয়ার লিখি, তাই না? আর এখানে হচ্ছে টাকার পরিমাণ, টাকার পরিমাণ বা তার হিসাব, তাই না? অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট। এখন কেমন লিখবে? কত সালে জমা দেওয়া হয়েছে? 1999 সালে। কত টাকা দেওয়া হয়েছে? 2 লক্ষ টাকা, তাই না? 2 লক্ষ টাকা জমা দিয়েছে। এইবার 1999 সাল গেল, এইবার 2000 সাল। 2000 সালে কত হবে এই হিসাব করে এখানে লিখবে। এবার 2001 সাল এইখানে হিসাব করে লিখবে। এইভাবে আপ টু কত পর্যন্ত যাবে? 2012 সাল পর্যন্ত এখানে হিসাব করে দেখাবে। দ্যাট মিনস প্রতি বছরেরটাই বছরে দেখাতে বলেছে, তাই না? ডিয়ার স্টুডেন্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, এবার দেখেন যে এই জায়গায় তাহলে এই যে বছর লেখা লাগবে, আবার এই অ্যামাউন্টও লেখা লাগবে। তাহলে বছর যাবে আর অ্যামাউন্ট যাবে, এইভাবে লিখতে বলেছে, তাই না? বছরেরটা বছরে। তাহলে এইটা লিখতে গেলে প্রথম আমাদের এই যে ইয়ার লিখতে হবে আর অ্যামাউন্ট লিখতে হবে। এটা তো কম্পিউটারে একটা মেসেজ দিতে হবে, ফোল্ডারে একটা মেসেজ লিখে আসবো যে এখানে ইয়ার লিখবে, এখানে অ্যামাউন্ট লিখবে। ওকে, এখন আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, যে এই যে ইয়ার গুলো, এটা যেহেতু বছরের হিসাব চেয়েছে, তাহলে তো আর তাহলে তো আর যে 1999 এর পরে আর 6 মাস যাবে এরকম তার হিসাব করবে না, প্রতি বছরের হিসাব করবে। তার মানে এই ইয়ার গুলো কি হবে? পূর্ণ সংখ্যায় যাবে। তাহলে ইয়ার নামে যদি চলক তৈরি করতে চাই, এই ইয়ারটাকে কি ঘোষণা করতে হবে? ওয়াই দিয়ে শুরু আছে, ওয়াই তো ওয়াই দিয়ে শুরু আছে, ওয়াই তো আর ইন্টিজার না। আমরা জানি IJKLMN এই কয়টি ইন্টিজার, এই 6টি বাদে যা থাকবে সেটা রিয়েল। তাহলে এই ইয়ার আগে ইন্টিজার হতে হবে, এইটাকে আগে আমরা ঘোষণা করব। ওকে, তাহলে প্রথম কি লিখবো? যে ইয়ার নামে যে চলক হবে সেটা ইন্টিজার, কিন্তু অ্যামাউন্ট আমার রিয়েল মুডে আসবে, রিয়েল মুডে আসতেই পারে। ঠিক আছে, অ্যামাউন্ট যে চলকটা নিব সেটা রিয়েল মুডে আসতে পারে। এই কারণে আমরা শুধু ঘোষণা করব কাকে? ইয়ারকে ইন্টিজার ঘোষণা করব। ওকে, তাহলে সলিউশন শুরু করে আসেন। তাহলে ইয়ার নামে যে চলক তৈরি করব, ইন্টিজার ইয়ার, YEAR, ইয়ারটা ইন্টিজার হবে। ওকে, এইবার এই যে এইটা আমরা লিখতে হবে মেসেজে, তাই না? প্রিন্ট করে রাখতে হবে যে উপরে ইয়ার আসবে, তারপরে অ্যামাউন্ট নিচের বরাবর আসবে। তাহলে এইটাকে আমরা মেসেজ দেব একটা, প্রিন্ট, PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা লিখলাম এখানে ইয়ার, একটু ফাঁকা দিয়ে লিখলাম এখানে অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট। ওকে, এই ইয়ার এখানে লিখবে, এই অ্যামাউন্ট এই বরাবর লিখবে। ওকে, তাই আমরা এটাকে আগে প্রিন্ট করে লিখলাম। মেসেজের ভিতরে আপনারা জানেন যা লিখবো, মানে ইনভার্টেড কমাজের ভিতর যা লিখবো কম্পিউটার আমাদের হুবহু তাই প্রিন্ট করে দেখায়। ওকে, এবার আমরা কি করব? প্রথমে যে অ্যামাউন্টটা ছিল AMOUNT, অ্যামাউন্ট নামে যে চলক তৈরি করেছি, অ্যামাউন্ট দেখেন কয়টা ক্যারেক্টার আছে? 6টা। তাহলে 6টা ক্যারেক্টার যদি থাকে তাহলে চলক আমরা লিখতে পারবো অ্যামাউন্ট নামে। ওকে, তাহলে প্রথম আগে এই অ্যামাউন্টটাকে আমরা লিখে আসি, AMOUNT, অ্যামাউন্ট। অ্যামাউন্ট কত আছে বলেন তো? 2 লক্ষ, 2 লক্ষ, তাই না? 2 লক্ষ, অ্যামাউন্ট 2 লক্ষ। এইবার আমরা যে ইয়ারকে গণনা করব, 1999, 2000, 2001, এইভাবে গণনা করে 12 সাল পর্যন্ত যাব, তাই না? তাহলে এই যে গণনা করার জন্য আমরা কি লুপ জানি? ডু লুপ, কাউন্টেড ডু লুপ নিব। ওকে, ডু লুপ নিব এবং সেই ডু লুপের চলক কোনটাকে গুনবে? ইয়ার গুনবে, তাই না? তাহলে আমরা ডু ইয়ার লিখলাম, মানে ইয়ার নামে যে চলকটা তৈরি করেছি ডু ইয়ার। এই ইয়ার হচ্ছে এখানে লুপ কন্ট্রোল ভেরিয়েবল, যেখানে আই লিখতাম আমরা, সেই আইটাই হচ্ছে এখানে কত? ইয়ার। এবং ডু লুপে ইয়ার গুলো জেনারেলি কি হয়? পূর্ণ সংখ্যা হয়, এবং আমরা এই ইয়ারকে কিন্তু ইন্টিজার ঘোষণা করেছি, দেখেন। ওকে, তাহলে শুরু হবে কত থেকে? 1999 থেকে, আর আদিমান 1999, শেষ হবে 2000। ডিফারেন্স কত করে? 1 করে না? তাই 1 দেওয়া লাগে না, আপনি চাইলে এখানে কমা দিয়ে 1 দিতে পারেন। ওকে, এইবার দেখেন আমাদের যেটা করতে হবে, যে এই ইয়ার লিখলাম, অ্যামাউন্ট লিখলাম, এখন আমাদের কি করতে হবে?
যে চক্রবৃদ্ধি সুদ দেখাতে হবে প্রতি বছরে। ওকে, তা প্রথম বছরে তো আর চক্রবৃদ্ধি আসবে না, প্রথম বছরে কি আসবে? সরল মুনাফাই আসবে, তাই না? সরল আসবে। কারণ কি, যে চক্রবৃদ্ধি হয় কখন? যে একবার সুদ হওয়ার পরের থেকে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে, তাই না? তা প্রথম দেখেন আমরা যে হিসাবটা করব এখানে, এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, যে বলেছে যে প্রতি বছরে টাকার হিসাব দেখাবে, তাহলে প্রথম কাজ 1999 সালে টাকা কত ছিল? 2 লক্ষ ছিল প্রথম। তাহলে প্রথম এইটা তো আর কোনো সুদ না, 1999 লিখবে আর এই অ্যামাউন্টটা লিখবে। তাহলে প্রথম কিন্তু এইবার আমাদের প্রিন্ট করে আসতে হবে। আমরা প্রিন্ট সাধারণত হিসাবের পরে লিখি, কিন্তু এইবার হিসাবের আগে দিতে হবে, তা না দিলে কিন্তু এই 1999 এর এইটা লিখবে না। আশা করি বুঝতে পারছেন। এই কারণে এবার এখানে কি লিখবো? আমরা প্রিন্ট করব, PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা। কাকে কাকে লিখবো? এই ইয়ার কে লিখবো প্রথম, যে 1999, আর হচ্ছে অ্যামাউন্ট কে লিখবো AMOUNT, অ্যামাউন্ট কে লিখবো। ওকে, 1999 আর অ্যামাউন্ট কে লিখবো, তার মানে 1999 লিখবে, এবার 2 লক্ষ লিখবে। ওকে, এইবার যেটা করতে হবে আমাদের, এর পরের বছর কি হবে? ডুলুপ গুনবে 1 করে, মানে 2000 সাল হবে। এবার এই 2 লক্ষের উপর 10% যে সুদ ছিল সেটা হিসাব করবে, তাই না? এবার ওইটাই আমরা লিখব। ওকে, তাহলে দেখেন অ্যামাউন্ট সমান কত হবে? AMOUNT, অ্যামাউন্ট সমান। ওকে, অ্যামাউন্ট সমান, অ্যামাউন্ট নামে চলক তৈরি করেছিলাম। এবার এই অ্যামাউন্টের AMOUNT, অ্যামাউন্টের কত পার্সেন্ট বলেছে বলেন তো? 10%, তাই না? তাহলে অ্যামাউন্টের 10% কেমন হবে? অ্যামাউন্ট প্লাস এই অ্যামাউন্টের 10%, AMOUNT, অ্যামাউন্ট অ্যাস্টারিক কত? 10% মানে আপনারা জানেন 0.10। আশা করি বুঝতে পারছেন। এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে, কিন্তু আমরা যে ফর্মুলাটা লিখলাম এটা কিন্তু সরল সুদ। চক্রবৃদ্ধির যে সুদের ফর্মুলা ছিল P×1 + R⁴ n হচ্ছে সুদের হার, এটা হচ্ছে বছর, P হচ্ছে আপনার প্রিন্সিপাল। কিন্তু এইটা লেখা লাগবে না, কেন বলেন তো? কারণ প্রতি বছরেরটা বছরে দেখাবে, তাহলে সরল সুদেই যাবে, যদিও চক্রবৃদ্ধি হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? এই কারণে প্রতি বছরেরটা বছর দেখাবে বলে আমরা সরল সুদের হিসাবটা করেছি। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা কি করব? এন্ডু করব, ডু লুপকে শেষ করব, এন্ডু, এরপর স্টপ এন্ড। খুবই সোজা, তাই না? আশা করি বুঝতে পারছেন। একই ধরনের প্রশ্ন আরেকটি নিব আমরা। ডিয়ার স্টুডেন্ট, দেখেন আরেকটি প্রশ্ন নিচ্ছি, এটা 3। 2005 সালে এক ব্যক্তি 60,000 টাকা একটি ব্যাংকে সঞ্চয় হিসেবে জমা রাখলো এবং ব্যাংক তাকে 8% চক্রবৃদ্ধি সুদ দিল। একটি ফোরটার্ন প্রোগ্রাম লিখো যা 2015 সাল পর্যন্ত ইয়ার এবং অ্যামাউন্ট প্রিন্ট করবে। প্রশ্নটা সেম কিনা? সেম, শুধু চেঞ্জ হবে এখানে আমাদের কি বলেন তো? অ্যামাউন্টটা কত ছিল? এখানে অ্যামাউন্টটা 2 লক্ষ ছিল, 2 লক্ষ জায়গায় এখন হবে 60,000। আর এখানে সালটা কত থেকে স্টার্ট হয়েছে? 2005 সাল থেকে। 2005 সাল থেকে কত সাল পর্যন্ত? 2015 সাল পর্যন্ত, তাই না? আর সুদের হারটা চেঞ্জ হবে, সুদের হার কত হবে এখানে? 0.08, 8% বলেছে, 0.08, জাস্ট এটুকুই, আর সব একই, সেম, তাই না? খুবই সোজা। এগুলো সব আমি কম্পিউটার স্ক্রিনে রান করে আপনাদের দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে 2 লক্ষ টাকা যে ব্যক্তি ব্যাংকে রেখেছিলেন হচ্ছে 1999 থেকে 2012 সাল পর্যন্ত। এখানে আমি বোর্ডে যা দেখেছি হুবহু তাই এখানে কি করেছি বলেন তো? টাইপ করেছি। এবার কন্ট্রোল দিয়ে এস দিয়ে সেভ করলাম, এবার এটাকে রান করাই। দেখেন তাহলে রেজাল্টটা কেমন আসে। এই যে কমপ্লিটলি রান করেছে, দেখেন এই যে আমরা যে ফন্টটা দেখতে পাচ্ছি, দেখেন ইয়ারের নিচ থেকে কত দূরে সরে গেছে না? তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? এই জায়গায় এই যে উপরে মূল প্রোগ্রামে এই ইয়ারকে আর একটু সরিয়ে লিখতে হবে, আর এই মাঝখানে আর একটু ফাঁকা দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে দেখেন এই জায়গায় যদি আমরা এই ইয়ারটাকে একটু সরিয়ে লিখি এখান থেকে, হ্যাঁ, আর এই অ্যামাউন্টটাকে যদি একটু সরিয়ে দিই, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। করার পরে হচ্ছে কি করতে হবে? এখানে কম্পাইল থেকে রান করাই।
রেস্টুরেন্ট। এবার দেখেন, এবার কিছুটা হয়েছে, তারপর ওই ইয়ারকে কি করতে হতো, আর একটু সরিয়ে দিত, এই অ্যামাউন্ট থেকে আমরা আর একটু দূরত্ব কমিয়ে দিই, তাহলে ভালো হবে। দেখেন, ইয়ার আছে, অ্যামাউন্ট থেকে দূরত্ব একটু কমিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, বিল থেকে রান করাই, দেখেন দেখি কেমন আসে। এবার আরো জঘন্য এসেছে, খুবই দুঃখিত। আমরা প্রথমে ঠিক করছিলাম এখানে ইয়ারে একটু ফাঁকা দিতে হবে আর অ্যামাউন্টে একটু ফাঁকা দিই। হ্যাঁ, ইয়ারে একটু ফাঁকা দিই, অ্যামাউন্ট একটু কমিয়ে দিই। আচ্ছা, এইভাবে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, বিল থেকে রান, দেখা যাক এবার কেমন আসে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এবার কিছুটা এসেছে, তারপরেও এই অ্যামাউন্ট আর একটু ফাঁকা দিয়ে লিখি। ওকে, আর ইয়ারের আগে একটু ফাঁকা লিখে, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে এটা আপনারা এইবার সুন্দর এসেছে, তাই না? দেখেন স্টুডেন্ট, দেখেন এবার এটা যে আপনাদের খাতায়ও এরকম ফাঁকা দিয়ে নিতে হবে এরকম লেখার দরকার, খাতা এমনি লিখলেই বুঝবে স্যার যে ইয়ার আর অ্যামাউন্ট আসবে। এবার আপনি আউটপুট দেখে এটা আমি যেমন ফাঁকা স্পেস তৈরি করেছি সেভাবে লিখবেন, আশা করি বুঝতে পারছেন। ওকে, ডিয়ার স্টুডেন্ট, আরেকটি প্রশ্ন নিয়েছি। দেখেন, প্রশ্নটিতে বলা হয়েছে যে মিস্টার রিস 5 বছরের জন্য 50,000 টাকা বিনিয়োগ করতে চান। 5 বছরের জন্য সে টাকা বিনিয়োগ করতে চান। একটি কোম্পানি বাৎসরিক 20% সরল সুদ, 20% বলেছে সরল সুদ, আর 17.5% বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদ দেয়। এমন একটি ফোল্ডার প্রোগ্রাম লিখতে হবে যা মিস্টার রিসকে, মিস্টারের এখানে এমআরটা পড়ে গিয়েছে, মিস্টার রিসকে উৎকৃষ্ট ব্যবস্থাকে বেছে নিতে সাহায্য করে। তার মানে সরল সুদে সে বেশি পাচ্ছে নাকি চক্রবৃদ্ধি সুদে বেশি পাচ্ছে, যে সুদটাই বেশি পাবে সেইটাই আমাদের কি করতে হবে, দেখাতে হবে। একটা 20% আর একটা 17.5%। মনে হতে পারে যে চক্রবৃদ্ধি সুদ বেশি হতে পারে, না ডিয়ার স্টুডেন্ট, এখানে রেট কিন্তু সেম যদি হইতো তাহলে বলতে পারতাম চক্রবৃদ্ধি অবশ্যই বেশি হতে পারতো, কিন্তু এখানে কিন্তু বলা আছে কি এটা 17.5%, একটা 20%। এখন কোনটা বেশি হবে সেইটা আমাদের নির্ণয় করতে হবে, যে সরল সুদ বেশি আসবে নাকি চক্রবৃদ্ধি সুদ বেশি আসবে। যেটা আসবে বেশি আমরা সেটা লিখব, সেই ব্যবস্থাটি কি লিখতে হবে। তাহলে দেখব এখানে কয়েকটি কিওয়ার্ড দেখি। বলা আছে যে এখানে মূলধন আছে কত, 50,000, ক্যাপিটাল আছে 50,000, তাই না? এখন কত বছর বলা হয়েছে এখানে, একটি কোম্পানি বাৎসরিক এই যে 5 বছরের জন্য, 5 বছরের জন্য 50,000 টাকা দিতে চান। ওকে, এখানে আমরা অ্যামাউন্ট বা ক্যাপিটাল যেটা কি সি ধরতেছি, ঠিক আছে? তাহলে আমরা প্রশ্নটি শুরু করি। দেখেন এখন আমাদের দুইটা সুদ দেখাতে হবে, তাহলে প্রথম আমরা লিখব যে সি মানে ক্যাপিটাল কত আছে, 50,000, তাই না? এটা দশমিক মোডে লিখতে হবে। সি যেহেতু কি, সি যে চলক তৈরি করেছে এটা পূর্ণ সংখ্যা নয়, বাস্তব, তাই 50কেও 50,000 দশমিক মোডে লিখতে হবে। হ্যাঁ, সি হচ্ছে এটা। ওকে, এখন এখানে সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট রেট, ওকে, সরল সুদ 20%। তাহলে আমরা এই সিম্পল ইন্টারেস্ট রেটকে আমরা SIR লিখি, মানে সরল সুদের হার। সিম্পল ইন্টারেস্ট রেট কত আছে, সরল সুদ 20%। 20% মানে কত আছে বলেন তো, 20.0 স্ল্যাশ এখানে 100, তাই না? 20/100, এটা হচ্ছে সরল সুদের হার। ওকে, আমরা দশমিক লিখতেছি না, একবারেই 100 দিয়ে ভাগ করতেছি। ওকে, এবার দেখেন 17.5 মানে হচ্ছে 17 পয়েন্ট কত, 5 বা 50। তাহলে আমরা এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট মানে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, তাই আমরা CIR লিখলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। ওকে, এটা কত হবে, 17.5 মানে 17.5 আসবে, তাই তো? তাহলে 17.5, এটা স্ল্যাশ, আচ্ছা দশমিক মোডে লিখতে হবে, এটা 17 পয়েন্ট। আচ্ছা,
এবার দশমিক মুডে লিখতে হবে, দশমিক মুডেই লিখেছি, আর কিন্তু দশমিক মুডে লেখা যাবে না। এটা স্ল্যাশ কত হবে 100, তাই তো? এটা দশমিক মুডেই তো লিখেছি, তাই না? 17.5, 17.5% কি বলেছে? চক্রবৃদ্ধি হার। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট হচ্ছে এটা। এবার দেখেন এখানে আমাদের যে বছর বলা ছিল, এন এর একটা মান নেব আমরা। আপনারা যে মূলধন ইসের ক্ষেত্রে, আপনার চক্রবৃদ্ধির ক্ষেত্রে শিখেছে যে ক্যাপিটাল বা পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে এন হচ্ছে কত? বছর, আর হচ্ছে রেট, আর হচ্ছে রেট মানে সুদের হার, আর সি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন। তাহলে এই এন লাগবে না, বছর। এন এর মান কত আছে বলেন তো? 5 বছর। ডিয়ার স্টুডেন্ট, এবার কিন্তু চক্রবৃদ্ধি লাগবে, যার কারণে এবার এন এর মানটা আমাদের নিতে হবে। তাহলে আমরা এন ইকুয়াল টু প্রথম ধরে নেব কত? এন ইকুয়াল টু 5 বছর। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, এখন তার মূলধন, তাই না, সিম্পল অ্যামাউন্ট মানে সরল সুদে প্রথম যে মূলধন ছিল সেইটাকে আমরা ধরে নিই SAMT, মানে সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট। যেটা প্রথম মূলধন আমরা ধরে নিচ্ছি কত? সেই সি, যে প্রথম সরল সুদে সে সি পাচ্ছে প্রথমটি। আমরা যোগফলের ক্ষেত্রে যেমন 0 ধরে নিতাম, প্রথম যোগফল 0। এক্ষেত্রেও প্রথম মূলধন তার কোনটা, মানে প্রথম যে সে সুদ হিসাব করতে প্রথমটা, এইটাই ধরতে, তারপরে হিসাব করে করে আমরা দেখাবো যোগ করে যে কত আসবে। তাহলে প্রথম সিম্পল অ্যামাউন্ট, যেটা সিম্পল রেট অ্যামাউন্ট, প্রথম সি ধরতেছি। একইভাবে কম্পাউন্ড অ্যামাউন্টের ক্ষেত্রেও আমরা সি ধরতেছি। ওকে, যে সির হিসাবটা হচ্ছে কি? প্রথম অ্যামাউন্ট ওইটাই, প্রথম সুদের হার ওইটাই, মানে সুদ প্লাস মূলধন মানে সুদাসল, প্রথম সুদাসল সি ধরতেছি। কম্পাউন্ডের ক্ষেত্রে প্রথম সুদাসল এটা ধরতেছি। ক্লিয়ার? এইবার আমরা ডু লুপ নিব একটা। ডু আই, আই এর মান কত হবে? 1 থেকে 5 পর্যন্ত, মানে প্রতি বছর হিসাব করবে। ওকে স্টুডেন্ট, এইবার আমরা এই সরল সুদে সে সুদাসল কত পাবে? সুদাসল কি হবে? আসল যোগ সুদ, সুদের হার সে যে পাচ্ছে তাই দিয়ে গুণ করব। তাহলে সুদাসল সমান কত হবে? আসল যোগ, আসল কত ছিল বলেন তো? সি ছিল। আসল যোগ, এবার হচ্ছে এখানে সুদ, সুদ হবে কত? যে সি এর কত পার্সেন্ট পাচ্ছে সরল সুদের ক্ষেত্রে? 20%, তাই না? তাহলে আমরা কি লিখবো? সি অ্যাস্টারিক 20%-এর কত লিখেছি বলেন তো? সার দিয়ে। তাহলে এখানে এস আই আর সি অ্যাস্টারিক সার লিখলাম, মানে সিম্পল ইন্টারেস্ট রেট। আশা করি বুঝতে পারছেন, এটা সরল সুদে তাই সিম্পল অ্যামাউন্ট লিখেছি। ওকে, সিম্পল অ্যামাউন্ট হবে কি? যে সুদ আসল হবে সুদ, এটা হচ্ছে সুদ যোগ আসল হচ্ছে এটা সি ক্যাপিটাল। ঠিক একইভাবে যে কম্পাউন্ড অ্যামাউন্ট মানে কম্পাউন্ড রেটে যেটা পাচ্ছে সেটা কেমন হবে? এই কম্পাউন্ডের সূত্র দেখেন, এই যে আমি এটা লিখে রেখেছিলাম, তাই না? তাহলে কি হবে? যে ক্যাপিটাল আর 1.0 লিখতে হবে, এখানে 1.0 আসবে, ঠিক আছে? 1.0 প্লাস আর হচ্ছে কি? সুদের হার। তাহলে এই কম্পাউন্ডে সুদের হার কত ছিল? এই যে সার ধরেছিলাম, তাহলে এখানে লিখবো CIR, তাই না? এইটার পাওয়ার আসবে কত? টু দি পাওয়ার আসবে n। আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার আমাদের ডু লুপের কাজ শেষ। ডু লুপের কাজ শেষ, ডু। এখন দেখেন আমরা যেটা চাচ্ছিলাম যে এই যে সিম্পল অ্যামাউন্ট আর হচ্ছে কম্পাউন্ড যে অ্যামাউন্ট, মানে চক্রবৃদ্ধি সুদাসল আর হচ্ছে সিম্পল রেটের সুদাসল, এই দুইটার ভিতর সে যেটা সবচেয়ে বেশি হবে, উৎকৃষ্টটি মানে কি? সবচেয়ে বেশি যেটা হবে সেইটা আমাদের দেখাতে হবে। তাহলে কোনটা গ্রেটার দ্যান হবে সেটা আমরা প্রিন্ট করব, যেটা বড় হবে সেটাকে প্রিন্ট করব। ওকে, তাহলে দেখেন এই স্যাম্পড আর ক্যাম্পড এই দুটোর ভিতর যেটা সবচেয়ে বেশি হবে সেইটাই আমাদের নিতে হবে, প্রিন্ট করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা লিখবো যে কার থেকে কে বড়, একটা শর্ত দিব, ইফ স্টেটমেন্ট চালাবো। ইফ স্যাম্পড SAMT মানে সরল সুদাসল যদি গ্রেটার দ্যান ক্যাম্প মানে কম্পাউন্ড সুদের হার থেকে, মানে সুদাসল থেকে যদি এইটা বড় হয়, তাই না? তাহলে প্রিন্ট করবে কোনটাকে বলেন তো? প্রিন্ট করবে এই স্যাম্পকে।
মানে এইটা যদি বড় হয়, সরল সুদাসল এইটা যদি বড় হয়, তাহলে এই প্রিন্ট করবে কোনটাকে, এইটাকে। তাহলে আমরা এখানে একটু দেন লিখি, দেন THEN, দেন। ওকে, দেন লিখবো। এবার কাকে প্রিন্ট করব, PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা। কি চেয়েছে, উৎকৃষ্ট ব্যবস্থাটি বেছে নিতে বলা হয়েছে, তাই না? তাহলে মেসেজের ভিতর লিখবো কি, সিম্পল ইন্টারেস্ট ইজ বেটার লিখবো, তাই না? সিম্পল, SIMPLE, সিম্পল INTEREST, সিম্পল ইন্টারেস্ট ইজ বেটার, BETTER, সিম্পল ইন্টারেস্ট ইজ বেটার। যদি স্যামড বড় হয়, মানে সরল সুদাসল যদি বেশি হয়ে যায়, তাহলে এইটাই বেটার। আদারওয়াইজ কি লিখবো, এলস, অন্যথায়, এলস, অন্যথায়। একটা শর্ত হয়েছে, এখন এইটা বড় কিনা আমরা তো জানি না, যদি বড় হয় তাহলে এইটা দেখাবে, আর যদি এইটা বড় না হয় তাহলে বড় কোনটা, ক্যাম্প, চক্রবৃদ্ধি সুদাসলের হিসাবটা বেশি আসবে। তাহলে প্রিন্ট অ্যাস্টারিক দেখাবো তখন কি, যে যে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ বেটার। ওকে, তাহলে অন্যথায় প্রিন্ট করব PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা, এখানে কি লিখবো, কম্পাউন্ড, POUND, কম্পাউন্ড, INTEREST, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ বেটার, BETTER। ওকে, আশা করি বুঝতে পারছেন। ইফ স্টেটমেন্ট চালিয়েছিলাম না, ইফের দুইটা মুখ কাজ করেছে, হয় অথবা। তাহলে এন্ড করব, ডু লুপ তো আগেই শেষ করেছি এখানে, তাই না? এবার হচ্ছে এন্ড ইফ, এবার স্টপ এন্ড। খুবই সোজা, তাই না? আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, এই প্রোগ্রামটিও আমি স্ক্রিনে আপনাদের রান করে দেখাবো। ওকে, হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি ফর সিম্পলি পোর্টান প্রোগ্রামটি ওপেন করেছি। আগেই বলেছি যে সিম্পলি পোর্টান ওপেন করলে এর এক্স্যাক্ট ফন্টটা হচ্ছে এইটা, যেখানে এই যে দুইটা দাগ আছে এখানে দেখেন উপর থেকে নিচে, এই যে এটাকে বলা হয় কি কন্টিনিউশন ফিল্ড। আমার এই যে কার্সর মুভমেন্ট করতেছে এইটা আসবে, এটাই হচ্ছে এক্স্যাক্ট ফরম্যাট। ওকে, যা হোক, ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রামটি আছে, যে মিস্টার রিসের যে হিসাবটি আমি বোর্ডে যা লিখেছি এখানে সেম জিনিসই টাইপ করেছি। আমি বোর্ডে একটা জিনিস ভুল করেছিলাম, একটু কারেকশন করে দিই ডিয়ার স্টুডেন্ট। দেখেন এই যে SAMT আমি এই যে সিলেক্ট করেছি যে লাইনটা SAMT, এখানে C+, মানে এখানে মূলধন প্লাস হচ্ছে এই সুদের হার লিখতে হবে, তাই না? সুদের হিসাবটা এখানে আসবে, কিন্তু এখানে সি লিখলেও হবে। দেখবেন আমি একটু কাট করে পরে HAMT লিখেছি, এখানে আপনারা SAMT কারেকশনটা করে নেবেন, SAMT লিখবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। সি লিখলেও প্রোগ্রাম রান করবে, সমস্যা নেই। আমি এটা লিখেছি, টাইপ করেছি, করার পরে এটাকে সেভ করেছি, এবার আমি রান করাই, বিল্ড থেকে রান। ডিয়ার স্টুডেন্ট, দেখেন এই যে কমপ্লিট উঠেছে, রান করেছে। ওকে, দেখেন আমাদের এখানে এই ক্ষেত্রে কোনটা বেটার এসেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ বেটার, তার মানে এখানে ক্যাম্পড CAMT যেটা, এটা বেশি হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আবার একটু দেখেন যে যদি এই SAMTর জায়গায় আমরা যদি সি লিখি, মানে মূলধন লিখি, তাও কিন্তু প্রোগ্রাম রান করবে। আমি একটু সেভ করি, Ctrl+S দিয়ে আবার বিল্ড করি, দেখেন একই আসবে। ওকে, সমস্যা নেই। তারপরও আপনারা SAMT লিখবেন, যেহেতু এখানে SAMT সমান সি ধরেছি। দেখেন কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ বেটার। আশা করি বুঝতে পারছেন।